সবজি চাষ করার জন্য কেমন অবস্থায় আছে। তো এই বিষয়গুলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর মধ্যে আমরা দিন দিন মাটি খারাপ হওয়ার যে বিষয়টা আছে সেই বিষয়গুলোও তুলে ধরব। তো প্রথমত সবজি চাষ করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাটিকে ভালো রাখা, মাটির স্বাস্থ্য ঠিক রাখা। এই আমরা সবজি চাষ করতে গিয়ে প্রতি বছরেই মাটিকে চাষ করি, মাটিতে সার ফেলি, তারপরে যে কোনো সবজি চাষের পরিকল্পনা করে থাকি। তো আমরা একটা জায়গায় দেখেছি সবজি চাষ শুধু নয়, সেখানে ধান হতে পারে, পাট হতে পারে, ভুট্টা হতে পারে। এই ধরনের চাষ যেখানে করা হয় সেখানে অতিরিক্ত মাত্রায় ইউরিয়া, পটাশ, ডিএপি, ফসফেট, এমওপি, এনপিকে 10-26-26 এই সারগুলো ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমরা একটা বিষয় ভুলে যাই, যে কোনো চাষে আমরা যখন গাছকে খাদ্য হিসেবে সার প্রয়োগ করি, সেই সারটা কতটুকুন গাছ খাচ্ছে বা কতটা মাটিতে অবশিষ্ট পড়ে থাকছে। আমরা একটা বিশেষ উপায়ে বুঝতে পেরেছি। ধরুন আপনি ভুট্টা চাষ করতে যাবেন বা লঙ্কা চাষ করবেন বা টমেটো চাষ করবেন, চাষের সময় আপনি জমিতে যে পরিমাণের সার প্রয়োগ করে থাকেন সমস্ত সারটা গাছ খেতে পারে না। আপনার ফসল শেষ হয়ে যাচ্ছে কিন্তু মাটিতে কিছু খাবার অবশিষ্ট থেকে যায়। সেই মুহূর্তে আমরা কি করে থাকি, আবার 2 মাস, 5 মাস বা 6 মাস পরে কোনো একটা চাষ সেই মাটিতেই করে ফেলি। আর আমাদের ভুলটা সেখানেই হয়, কারণ হচ্ছে অবশিষ্ট যে সারটা জমিতে পড়ে থাকে সেই সারটা পরবর্তী যে ফসলটা লাগানো হচ্ছে সেখানে ভালো রকম কাজ করছে না, বা ওটা একটা আবর্জনা, নোংরা হিসেবেই ব্যবহৃত হয়। যার কারণে আমরা কি দেখি, মাটির উর্বরতা শক্তি সেটা কমে যায়। মাটিতে অনেক ধরনের জীবাণু, ছত্রাক, অনেক উপকারী পোকা, কেঁচো, এই সমস্ত জিনিস দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। মাটিতে যদি জীবাণুর পরিমাণ কমে যায়, মাটিতে যদি কেঁচো না থাকে, তাহলে সেই মাটির উর্বরতা ক্ষমতা অবশ্যই কমতে বাধ্য। তার কারণে আমরা কি লক্ষ্য করি, পরবর্তী যে ফসলটা লাগাবো সেই ফসলের গোড়া পচা, গোড়ায় ধসা, শিকড়ের বৃদ্ধি কম, গাছের স্বাস্থ্য কম, ফলন কম, গাছ ঝেমড়ানো রোগ, এই জিনিসগুলো আমাদের লক্ষ্য করতে হয়। কিন্তু আমরা যদি প্রতি বছরেই ফসল লাগানোর আগে জমি চাষের সময় মাটিতে কিছু পরিমাণে ডোলোমাইট, কিছু পরিমাণে চুন, এটা যদি ব্যবহার করতে পারি, তাহলে মাটির একটা যে অ্যাসিড সারের যে রিঅ্যাকশনটা হয়, যার কারণে মাটি খারাপ হয়, সেটাও কিন্তু আস্তে আস্তে ভালো হতে পারে। আমরা চিন্তা ভাবনা না করে এভাবে নতুন সার প্রয়োগ করি, নতুন ফসল লাগিয়ে চলি, যার কারণে মাটির পিএইচ লেভেল আস্তে আস্তে ডাউন হচ্ছে। সবথেকে মাটিকে ভালো রাখার আরেকটা পরামর্শ যেটা আমি এখানে দেব, সেটা হচ্ছে মাটিতে যদি আপনি পারেন একটা বছর কলা চাষ করতে পারেন। এই কলা চাষ করলে মাটি এমনভাবে ভালো হবে যা আপনি ধারণা করতে পারবেন না। সে হোক পতিত জমি, যদি আপনি পতিত জমিকে ভালো করতে যান, পতিত পড়ে থাকা অনেক বছর থেকে জমিটা পড়ে আছে, আপনি সেখানে চাষবাস শুরু করতে চান, তাহলে প্রথমে আপনাকে একবার কলা চাষ করে নিতে হবে। এই কলা চাষই হচ্ছে মাটিকে ভালো করার সবথেকে ভালো একটা মাধ্যম। তো তারপরেও কিছু উপাদান আছে, যেরকম ভার্মি কম্পোস্ট দিতে পারেন, আপনি জৈব ব্যবহারটা বেশি শুরু করতে পারেন।
এভাবেও মাটিকে ফিরিয়ে আনা সম্ভব। মাটির পরিমাণ কাদা মাটি হোক, বেলে মাটি হোক, দোআঁশ মাটি হোক, মাটির পরিমাণের মিশ্রণ যতটাই থাক না কেন, আপনি প্রতি বছর একবার এগ্রিকালচার দ্বারা আপনার মাটিটাকে টেস্ট করিয়ে নিতে পারেন। তাহলেও আপনি একটা পরামর্শ সেখান থেকে পেয়ে যাবেন। আমি আশা করি এই ভিডিওটার থেকে আপনার যেটা মনে চায়, যে ধরনের পদ্ধতিটা মাটি ভালো করার জন্য আপনার দরকার, আপনি করতে পারেন। সে হতে পারে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা, সে হতে পারে ডোলোমাইট ব্যবহার করা, সে হতে পারে চুন ব্যবহার করা, সে হতে পারে মাটিতে কলা চাষ করে নিয়ে মাটিকে সুস্থ বা ঠান্ডা রাখা। এই ধরনের পদ্ধতিগুলো চাষবাসের সঙ্গে জড়িত থাকলে এই পদ্ধতিটাকে অবলম্বন করতেই হবে। আপনি সবটা যদিও না পারেন, যে কোনো একটা পদ্ধতি আপনি ফলো করে মাটিকে অবশ্যই ভালো করতে পারেন। তো আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আপনি আমাদের কমেন্টে জানান আপনি বাংলাদেশ থেকে দেখছেন না ভারত থেকে দেখছেন ভিডিওটা। বাংলাদেশের মাটি হিসাবে কি ভিডিও দরকার, কী করা দরকার, বা পশ্চিমবাংলা থেকে দেখলে, ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেখলে সেখানকার মাটি হিসাবে কি কি করা দরকার, আমরা পরবর্তী সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওতে একটা লাইক করুন, লাইক করলে ভিডিও বানাতে আগ্রহ বাড়ে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।